অবরুদ্ধ নিশীথ। পর্ব সংখ্যা ৫। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত ১১টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকল। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে এলো স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? হাতে কি কিছু হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তাও নয়। গামছার মাথায় মুছতে মুছতে তরুকে ডাকল, তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না, তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হইল, বাড়ি ফিরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিয়ে দিন দিন বেয়ারা বানাইছো সরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপটা আবার কখন আসবে? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মায়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলাইয়া রেখা গেল। হামজা বিরক্তি হয়ে তাকালো। আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাচারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়াই বাবার কাজ, কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না, আর গ্রেফতার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো, রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শশা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুল আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ, মাঝে মধ্যেই প্রেসার হয়ে যায় এই বয়সেই। তবুও কোনো কিছুতে মাননি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও। সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে? তোর বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। তুলি আপু আসছে না বড় ভাই। আচ্ছা তুই খা। শাহানা বললেন, রিমি, তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবে নে। রিমি খেতে বসল না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসল বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রঙে পুরো চামড়াটা হৃদস্পষ্ট দেহি পুরুষটাকে দেখলে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি আছে? তুমি আছো তো করতে। বিয়ে করার একটু ফয়দা হোক। কড়া চোখে তাকালো রিমি।
হামজা কপালের ওপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে? এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির রুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেটসহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমরে থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরো দুই একবার হাত বুলিয়ে স্যাভলনা তুলা এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবরমশাই কল ধরছে না, তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন হয়তো কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোথাও বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা ভুরু কুঁচকে তাকালো। পুচকে মানুষ খুব বুঝতে শিখেছে এ বাড়ির ছেলেকে। এ বাড়ি আর ও বাড়ি কি? ছোট থেকে এসব দেখে বড় হয়েছি। না বুঝলেও বুঝতে হয়েছে কে কি করছে, কখন, কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন, তুমি ছাড়াও? হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। জানেন তো আমার বাপ ভাইদের? কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল। হাতের দিকে তাকালো। যেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচি ধরে আছে। রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি, আর জয় ভাইয়ের ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও তো হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষদের জন্য। জয়ের ব্যাপারে মিমির এসব তেরসা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হলো। তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্য। কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো? রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়াই বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করল, হাত কেটেছে কিভাবে? দেওয়ালে ঠেস লেগেছিল। দেওয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। ভুরু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো তো, দেওয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে, সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই। পেটানো? হাই, নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপদাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেয়র অব পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো, রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসে লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবে রাজি হয়েছিল না। আমি বললাম, বিয়ে করলে ওই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল আর শক্ত করে কোল চেপে শুয়ে বলল, কেন? তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলে কেন? ভয় করলো না তোমার, যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার মতো আগে এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধছোঁয়া হয়ে বসে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাসবশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা। তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের পত্রিকায় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্য পছন্দ না আমার। নাক কুঁচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল।
ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ধকধক করে গিয়েছে কে? আমার নাম জয়, ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো, তাড়াতাড়ি বাড়িতে আই। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি? আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানিকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তেরামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফিলতি করতে নেই, জানো না? এ অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠে খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো করে একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেওয়ালটা, তা খুব মসৃণ। বলতে পারো রিমি, মুদ্রার এপিঠ ও ওপিঠ। পদার্থ একই, শুধু পাঠ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করছে, শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমিও শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে, রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যে অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত, আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেন স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসল। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাউক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাঁচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটি ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতো। তার জপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদিত। তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্ত গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলেই হুমায়ুন পটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলায় 2 সমাজসেবক নেতাকর্মী পটোয়ারি পরিবার থেকেই থাকত। তা করেনি হামজা। এখানে হামজাকে চতুর এবং ক্ষুরধা এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখেছে যে, হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি। বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠ হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হলো, নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত চালচলন স্বভাবপন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায়, হামজা এবারের ইলেকশনে জিতে যাবে। অন্তু আব্বুকে ডেকে জিজ্ঞেস করলো, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? হামজা সাহেব হাসলেন। তা তো করারই কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে, প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হচ্ছিল এই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ এই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সেও। সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে তো করতই। হামজা বিয়ে করল মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে।
মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনার বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছেই হামজা সেই বয়সে। তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্ন করে পালছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটি ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, ওটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা আবরণীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন ১৬ আনা, দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা, এত তাড়াতাড়ি এতদূর ওঠার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে একেবারে মেয়র পদপ্রার্থী। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন, টাকা নেবেন। সেদিন রাতে সেই টাকা কেউ বা কারা এসে লুট করে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ভেতরে ঢুকে সমাজবিজ্ঞানের বিভাগটা পড়ে এক পাশের একটু ভেতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছ থেকে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে সিটকে দূরে সরে দাঁড়ালো অন্তু। আরমিন। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং খুব ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল। খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। স্যাহ, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুত্তাকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয়ে কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখ থেকে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপল। ঢুকছো দেয়ার। উফ, পেইন। কবির কানে কানে বলল, ভাই, হৃৎপিণ্ড বাম পাশে থাকে। আমারটা বিশাল বড় হেসালা, ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে একাকার। চুপ থাক। কবির কপাল ঢুকল। অন্তুর মুখের ওপর নজর আটকে হেসে ফেলল চট করে জয়। জানো, আমি সিংহ বা বাঘ নই, খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্য মতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো ছ্যাঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে। বুঝতে পারছো? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখে নির্বাক ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গেছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবারেও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে এক টানে তোর নেকাবটা খুলে ছিঁড়ে ফেলি শালি। ধৈর্যের পরীক্ষা দিতে আমি খুব কাঁচা। কেন গেছিলি ওইদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গেছিলাম। কি করবেন? ফাঁসি দেবেন? অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেলল জয়। স্যাহ, তা দেব কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে। রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতিমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এইবার আর হলো না। অন্তু বলল,
ঘুরে দেখতে গেছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসল। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনার উপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। আহ, ইনভেস্টিগেশনে নেমেছ তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্য হলে কি করবে? কিছুই করার নেই। নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে অলস ভঙ্গিতে বলল, ধরেও তো না, আছে তো সৃষ্টিকর্তা, না? অন্তু মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো, যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়েও বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়ছো আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়, তামাটে ইটরঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চামড়ার বেল্টওয়ালা স্যান্ডেল। আর বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি জে লেটার লকেটে হিসেবে ঝুলছে। বাম হাতে আজ রিসলেটের বদলে একটা রূপালি বালা, ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হওয়ার মতো চেহারা, এবং গরনে অন্তর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনে ঝামেলা, সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিল ওই বাড়িতে। কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না। বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য। দেখতে গেছিলাম মাত্র। এই জন্যই কয়, মাগি মানুষের নাই 12 হাত কাপড়ের কাছা, বোঝে না বাল, ছিঁড়তে যায় ডাব গাছের ছাল। তো অস্বস্তিতে একটু চেঁচিয়ে উঠল। রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? জয় আশেপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করলো, এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমি বলো, তুমি কি চাও? আমার বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসল। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝলো অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করল, পড়ালেখার কি খবর তোমার? ভালোই। বসুন আপনি। বসলো মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা খারাপ ভাবো, আমি কি আসলেই অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ। একটু হাসলো মার্জিয়া। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিকে। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি। সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে। জি আছে। তুমি নিজেও এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি। ভাবছি আমার বিয়ে শাদির কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনে নাকি? কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। কিরকম চাও তুমি? যে তোমার এসব কটকটে কথা মেনে নিবে, বিলায়ের মতো তোমার পিছু পিছু চলবে, এরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করে ঘরে তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তার যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন।
আমি আমার ঘরে। এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার আপনার ভাব চোখে পড়ছে না। আর এমনও তো মোটেও নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছে এই বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়া। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠে অন্ত সুবিন্যস্ত ভঙ্গিমা শান্ত স্বরে বদলে দায়সারা কথাগুলোতে। রিরি করে উঠল সে। মরিনি এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি, শান্ত হন। রাত অনেক, চেঁচালে লোক খারাপ বলবে। এই ব্যথা কি, হ্যাঁ? তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়, যাতে তাড়াতাড়ি মরে যাই। এটাই তো বুঝাইলে তোমার কথার মাধ্যমে। একটা কথা, কুষ্টিয়ার মেয়ে কিন্তু এরকম না ভাই। আমিও কিন্তু কুষ্টিয়ার মেয়ে। সেই লেভেলেরও ঝাড়ছে। আচ্ছা, আবার গল্পে ফিরি। আপনার আমাকে সমস্যাটা কি? দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটাই তো আমি নিজেও বুঝতে পারি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু। ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা, তার ভিতরে জান দিয়ে পড়ালেখা করা, এটাও সহ্য হয় না। অন্তু ঘাড় নাড়ল। সে বুঝছে। শোনো, কাল আমার চাস্তো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রেখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি। আপনাকে গিয়ে নিয়েও আসবে বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। চারিদিক সংকটময়, সংকীর্ণ হয়ে উঠেছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর আরো উগ্র হয়ে উঠেছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর। তাতে দানা লাগতে দিননি তিনি সবসময়। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেব নীরবতার মাঝে যেন তেজ নিহত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামোদ করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করেছিল লোকটাকে একটু খুশি করার। 2 দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবে সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভর্ষ অবস্থার পেছনে এছাড়া কি আরো কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এইভাবে এতটুকুতে হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট মানাবে না আগামীকালে। তাকে সবকিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলে ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে, প্যানিকেও এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না।